জনগণের অধিকার ফিরিয়ে দিতে হলে জনগণের সংসদ প্রতিষ্ঠা করতে হবে। এই দেশে গণপরিষদের নির্বাচন হয় নাই, সেটা ছিল পাকিস্তানের নির্বাচন এবং সেটা ঘোষণা দেওয়া হয়েছিল স্বাধীনতার পরে। কালের কণ্ঠ বিশেষ সাক্ষাৎকারে সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে রয়েছি আমি আব্দুল হামিদ। আমাদের সাথে আজ রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মোহাম্মদ খন্দকার মোশাররফ হোসেন এবং স্যারের সাথে আমরা এই মুহূর্তে সমসাময়িক রাজনীতি বিষয় নিয়ে কথা বলবো আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং স্থানীয় সংসদ নির্বাচন নিয়ে যে কথা চলছে সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো। শুরুতে স্যারের কাছে যাব। স্যার, একটু জানতে চাইব, অন্তর্বর্তীকালীন সরকারের প্রায় 8 মাস হতে চলছে। এই সময় আপনার কাছে কি মনে হয় অন্তর্বর্তীকালীন সরকার কতটা সফল বা কতটা ব্যর্থ বলে আপনার কাছে মনে হয়? প্রথম কথা হলো যে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জনগণের প্রত্যাশা ছিল জনগণের অধিকার জনগণকে ফিরিয়ে দেওয়া, এবং এই প্রত্যাশা কিন্তু জনগণকে এই সরকারও দেখিয়েছে। তারা ঘোষণা দিয়েছে যে জনগণের অধিকার জনগণকে ফিরিয়ে দেবে। জনগণের অধিকারের মধ্যে সবচাইতে যে মৌলিক অধিকার হচ্ছে ভোটের অধিকার, আর গত 16 বছর জনগণ ভোটের অধিকার পায়নি। সেই জন্যে জনগণের প্রত্যাশা ছিল, সেই লক্ষ্যে এখনও কিন্তু সুনির্দিষ্ট কিছু দিন তারিখ তারা ঘোষণা করতে পারে নাই। এখনও জনগণ প্রত্যাশা করছে এই সরকার ভোটের একটা দিন তারিখ ঘোষণা করবে, অর্থাৎ রোডম্যাপ ঘোষণা করবে। দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ, এটা অনস্বীকার্য। যে কোনো কারণেই হোক এই সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারে নাই, সেটা জনগণের কাছে আজকে পরিষ্কার হয়ে গেছে। এ ব্যাপারেও আমাদের হতাশা আছে এই সরকারের প্রতি। এই সরকারের আরও কিছু সংস্কার সাধন করার কথা ছিল, সেই সংস্কারগুলোর প্রায় 8 মাস হয়ে গেল, এ পর্যন্ত তারা কোনো সুস্পষ্ট কর্মসূচি দিতে পারেনি, বা সংস্কারগুলো কি কি বিষয়ে হবে সেটাও পরিষ্কারভাবে করতে পারে নাই। সরকার 6টা কমিটি করেছে, কমিটি রিপোর্ট দিয়েছে, সেই রিপোর্ট চূড়ান্ত করে এই সরকার সেই রিপোর্ট অনুযায়ী কর্মসূচি গ্রহণ করবে, এটা কিন্তু এখন পর্যন্ত গ্রহণ করেনি। এই ক্ষেত্রেও কিন্তু সরকার জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেনি। সব মিলিয়ে সরকারকে কত মার্ক দিতে চান আসলে? না, আমি মার্ক দেওয়ার কেউ না, আমি মনে করি না আমার মূল্যায়ন করার কোনো সেভাবে অধিকার আছে। আমাদের প্রত্যাশা আছে, আমরা আশা করি আমাদের সেই প্রত্যাশা পূরণ করবে, যত দ্রুত সম্ভব সেই প্রত্যাশা পূরণ করবে। আরেকটা বিষয় একটু জানতে চাইবো যে এই যে আমরা দেখতে পাচ্ছি যে যদি ভুল না করি সেক্ষেত্রে 70-এর নির্বাচনে দেখতে পেয়েছি যে গণপরিষদ নির্বাচন এবং জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সেই জায়গা থেকে এই মুহূর্তে একই দাবি উঠছে, ছাত্ররা নতুন রাজনৈতিক দলের পক্ষ থেকে এই দাবিটা জানানো হচ্ছে যেন গণপরিষদের জাতীয় নির্বাচনের পাশাপাশি যেন গণপরিষদ নির্বাচনের যেন একই সাথে হয়ে যায়। এই বিষয়টা নিয়ে আসলে আপনি কি বলতে চান আসলে? না, আমি বুঝতে পারলাম না কোন নির্বাচন, গণপরিষদ নির্বাচন এবং জাতীয় সংসদ নির্বাচন একসাথে হয়েছে? বাংলাদেশে কোন নির্বাচন? বলা হচ্ছে যে 70-এর নির্বাচন এমন হয়েছে। বলা হবে কেন? যা হয়েছে তো এটা চোখের সামনে, ইতিহাসের সামনে। সেটা নির্বাচন হয়েছিল পাকিস্তানের নির্বাচন, পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলি নির্বাচন এবং পূর্ব পাকিস্তানের প্রভিন্সিয়াল অ্যাসেম্বলি নির্বাচন। তারপরে দেশে মুক্তিযুদ্ধ শুরু হয়ে যায় এবং মুক্তিযুদ্ধের মাধ্যমে লাখো শহীদের বিনিময়ে আমরা দেশ স্বাধীন পেয়েছি, দেশ স্বাধীন হয়েছে। সেই স্বাধীন দেশে একটি ঘোষণার মাধ্যমে সেই পাকিস্তানের জাতীয় সংসদকে এবং প্রভিন্সিয়াল সংসদের সদস্যদেরকে সেই সময়ে ঘোষণা দেওয়া হয় যে এটা হচ্ছে গণপরিষদ। এখানে কোনো গণপরিষদের নির্বাচন হয় নাই, এটা ভুল বোঝানো হচ্ছে।
কেননা বর্তমানে যে নির্বাচন কমিশন আছে, এই নির্বাচন কমিশনের যে কাজগুলো তাদের দায়িত্বের মধ্যে আছে, তার মধ্যে কিন্তু গণপরিষদ নির্বাচনের কোনো বিধান নাই। আর এই দেশে গণপরিষদের নির্বাচন হয় নাই। সেটা ছিল পাকিস্তানের নির্বাচন, এবং সেটা ঘোষণা দেওয়া হয়েছিল স্বাধীনতার পরে। যেহেতু স্বাধীনতার পরে সরকার প্রতিষ্ঠিত নূতন, সেই সরকার ঘোষণা করেছিল 2 ক্যাটাগরির সংসদ সদস্যকে গণপরিষদের সদস্য হিসাবে তারা নির্বাচিত হয়নি। যাই হোক, এখন যে প্রশ্নটা, এটা বাস্তবে সম্ভব না। কেননা প্রথমেই প্রশ্ন হবে এই নির্বাচন কমিশনের এই অধিকার আছে কি না। 2 নম্বর হচ্ছে যে জনগণের অধিকার ফিরিয়ে দিতে হলে জনগণের সংসদ প্রতিষ্ঠা করতে হবে। এটা হচ্ছে অগ্রাধিকার, এবং সংসদ ছাড়া অনেক কিছুই করা যাবে না। এমনকি গণপরিষদ নির্বাচনের জন্য যে কথা বলা হচ্ছে, যদিও এখনও পরিষ্কার তারা বলতে পারে নাই কিসের জন্য গণপরিষদ, সেটা তাদের করার ক্ষমতা আছে কি না, সেটা কিন্তু এখনও দেশে আইন নাই। আমরা কিছুদিন আগে দেখেছি যে আমরা সহ আরও অনেকে হাইকোর্টে গিয়েছিলাম সংবিধানের 15তম সংশোধনী বাতিল করার জন্য। সেখানে শুনানি হয়ে সিদ্ধান্ত দিয়েছে যে ওই 15তম সংশোধনীর কয়েকটি ধারা বাতিল করা হয়েছে, আর বাকি সকল ধারা আগামী সংসদে সিদ্ধান্ত হবে, এবং সেটাই বর্তমান নিয়ম, আইন। সংবিধানের সংশোধন করবে সংসদ, এটা গণপরিষদ করবে না। তাই গণপরিষদের এখানে কোনো বর্তমানে যে প্রয়োজন, দেশের সংবিধানের সংশোধন প্রয়োজন আইন শৃঙ্খলার নূতন আইন প্রয়োজন, অর্থনীতির নূতন দিক নির্দেশনা, এগুলো কিন্তু জাতীয় সংসদ ছাড়া কেউ করতে পারবে না। এটা গণপরিষদও করতে পারবে না। আর গণপরিষদ কোথাও আমাদের সংবিধানে গণপরিষদ সম্পর্কে এভাবে কোনো কথা নেই। 2 নম্বর হচ্ছে আরেকটি কথাও, এগুলোকে আমি মনে করি দুটোই উছিলা মাত্র। জাতীয় সংসদ নির্বাচনকে বিলম্বিত করার জন্য উছিলা মাত্র। আরেকটি কথা উঠানো হয়েছে, সেটা হচ্ছে লোকাল গভর্নমেন্ট, স্থানীয় সরকার নির্বাচন। স্থানীয় সরকার নির্বাচনে কাদেরকে নির্বাচন করা হয়? ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার, উপজেলার চেয়ারম্যান, এবং পৌর বা সিটি কর্পোরেশনের মেয়র এবং কাউন্সিলর। সেখানে তাদের কোথায় সুযোগ আছে? বর্তমান সংবিধানে, বর্তমান আইনে কোথায় সুযোগ আছে যে তারা দেশের অর্থনীতি প্রণয়ন করতে পারবে, তারা দেশের আইনের নীতি প্রণয়ন করতে পারবে, তারা দেশে সংবিধান সম্বন্ধে কোনো সিদ্ধান্ত দিতে পারবে? তারা শুধুমাত্র সরকার যে অনুমোদন দিবে অর্থনৈতিক ও বিভিন্ন খাতে, সেটা স্থানীয়ভাবে এই স্থানীয় সরকার তা বাস্তবায়ন করবে। তারা তো এই কাজগুলো করতে পারবে না। এই কাজগুলো করতে হবে জাতীয় সংসদের। এবং বর্তমানে যে পরিস্থিতি দেশের, তাতে দেশে আইন শৃঙ্খলা, সংবিধান সংশোধন, অর্থনৈতিক নূতন নীতি নির্ধারণ, এসব কিছু নির্ভর করে সংসদের উপরে, এবং সেটাই বর্তমানে বাংলাদেশের জন্য অতি প্রয়োজন। সেই জন্যে জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে
অতি জরুরি এবং জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দিতে হলে প্রথম জাতীয় সংসদ জনগণের সংসদ প্রতিষ্ঠা করতে হবে। আরেকটা বিষয় একটু জানতে চাইবো যে এক সময়ের আন্দোলনের মিত্র ছিল জামাত ইসলামী, সেই জায়গা থেকে এখন অনেকটাই টানাপোড়েন দেখা যাচ্ছে এবং এটি অনেকটাই প্রকাশ্যে এখন এই টানাপোড়েনের জায়গা থেকে তৃতীয় পক্ষ সুযোগ নিতে পারে কিনা আপনার কাছে কি মনে হয়, বা এই বিষয়ে আপনি কি বলতে চান? এখানে কোথায় টানাপোড়েন হচ্ছে আমি দেখতে পাচ্ছি না, কেননা আমরা জুলাই আগস্ট আন্দোলন পর্যন্ত আমরা এই ছাত্র জনতার সাথে একতা ঘোষণা করে আমরা স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের পতন এবং দেশে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা, দেশে যে দুর্নীতি, ঘুষ, অন্যায়, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন বন্ধ করার জন্য আন্দোলন করেছি। সেই আন্দোলনে আমরা এখনও আছি। একটি সরকারের পতন হয়েছে, আরেকটি নতুন সরকার প্রতিষ্ঠিত হয়েছে এবং এই সরকার থেকে আমাদের যে প্রত্যাশাগুলোর কথা আগে বললাম, এগুলো আমাদের এখনও প্রত্যাশা, আমরা আশা করি এই সরকার তা পূরণ করবে। এই আন্দোলনে আমার বিশ্বাস আমরা সকলে আছি একমত। এখন দেখা যাচ্ছে যে বিভিন্ন সময় বিভিন্ন বিতর্কের জায়গাতে আসছে যে জামাতের নামে বিভিন্ন আসছে, আবার জামাতও আবার বিএনপির নামে বলছে বিভিন্ন। বিএনপির নামে কিভাবে দেখেন? আসলে বিএনপির নামে কিছু বলছে, এটা আমরা বলবো না। আমরা বিএনপি কোনো দলের বিরুদ্ধে আমরা কথা বলি না। আমরা আমাদের দলের যে আদর্শ সে ব্যাপারে আমরা কথা বলি। এখন আমাদের দল একটা আলাদা আদর্শের দল। আমাদের দলের মূল আদর্শ হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদ। এখানে বাংলাদেশে বর্তমান পর্যন্ত যারা আন্দোলনে আছে তাদের অনেকেই বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাস করে না। তার মানে এই নয় যে সকল দল যারা আন্দোলনে আছে তারা বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাস করতে হবে, আমরা এটা মনে করি না। তো আমরা তো বাংলাদেশি জাতীয়তাবাদ সম্পর্কে বলবো, আমরা আমাদের দলের যে আদর্শ আছে সেই আদর্শ পূরণের জন্য আমরা আমাদের বক্তব্য বলবো। সেখানে অন্য কোনো দল সে আদর্শ পূরণের ভিন্ন পন্থা তাদের থাকতে পারে, সেটা তারা বলবে। পরিশেষে সিদ্ধান্ত হবে জনগণের দ্বারা। জনগণ যেভাবে মনে করে সেভাবে দেশ চলবে এবং সেটা জনগণের সংসদের মাধ্যমে। সাম্প্রতিক দেখা যাচ্ছে যে বিএনপির ভিতরে অনুপ্রবেশের ঘটনা ঘটছে, 5ই আগস্টের পরবর্তী সময়ে এই ঘটনাগুলো বেড়ে যাচ্ছে। এই বিষয় নিয়ে আসলে দলের পক্ষ থেকে কি এটা হতেই পারে, একটি দল, পতিত দল বাংলাদেশে আছে, অনেকে বিদেশে পালিয়ে গেছে, তারা দেশে অশান্তি সৃষ্টি করছে। এটা যেমন জনগণ বুঝতেছে এবং এই সরকারও কিন্তু তা প্রকাশ করেছে যে পতিত স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের যারা দোসর তারা দেশে নানা ধরনের অশান্তি সৃষ্টি করছে। এটা চেষ্টা করবে, সেখানে এই অশান্তি সৃষ্টি করার জন্যে বিভিন্ন দলে তারা অনুপ্রবেশের চেষ্টা করবে। যারা নূতন দল করেছে সেই দলে ইতিমধ্যে প্রমাণ হয়েছে যে সেখানে অনুপ্রবেশ হয়েছে। যেখানে আরও অন্যান্য দল আছে সেখানে আস্তে আস্তে এটা প্রমাণিত হচ্ছে। আমাদের দলও এরকম কিছু আমরা লক্ষ্য করেছি এবং সেগুলোর ব্যাপারে আমরা কিন্তু সাংগঠনিক ব্যবস্থা নিয়েছি। আরেকটা বিষয় একটু জানতে চাইব যে ছাত্রদের আন্দোলন এবং ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারকে হটানো হয়েছে, সেই জায়গা থেকে ছাত্রদের উদ্দেশ্যে আগামী নির্বাচনের কি প্রতিশ্রুতি দিতে চান আসলে বিএনপির পক্ষ থেকে? না, আমাদের প্রতিশ্রুতি হচ্ছে সকলের জন্য। আমরা গণতন্ত্রের বিশ্বাসী দল, অতএব
আগামী নির্বাচনকে কেন্দ্র করে যারাই নির্বাচনে আসবে আমরা তাদেরকে স্বাগত জানাবো। জনগণের উপরে নির্ভর করবে জনগণ কাদেরকে নির্বাচিত করবে। এটা তো আমাদের বিষয় না। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যে সরকার প্রতিষ্ঠা হয়েছে, এই সরকার নানাভাবে দুর্বলতা দেখাচ্ছে। যে নূতন দল হয়েছে তাদের পক্ষে নেওয়ার ডিসিরা বাস বা যানবাহন ঠিক করে দেওয়ার এই সকল দুর্বলতা দেখিয়েছে। আমরা বলতে চাই না যে এই সরকারের প্রতিষ্ঠিত দল এই নূতন দল, তাহলে কিন্তু তারা কিংস পার্টি হয়ে যাবে। এটা কিন্তু জনগণ গ্রহণ করবে না। অতীতেও 111-এর পরে কিংস পার্টি হয়েছিল, কিন্তু জনগণ গ্রহণ করেনি। আমরা চাই যে বাংলাদেশে যে কেউ নূতন দল করতে পারে বা পুরাতন যে দলগুলো আছে তাকে শক্তিশালী করতে পারে। জনগণ ঠিক করবে ভবিষ্যতে সরকার পরিচালনার জন্য কোন দলকে নির্বাচিত করবে। আমরা সেই নির্বাচন চাই যেই নির্বাচনে জনগণ স্বাধীনভাবে ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারে। আগামী যে নির্বাচন আসছে, জাতীয় নির্বাচন, এই নির্বাচনে আসলে দলের পক্ষ থেকে কোনো জোট করার পরিকল্পনা করছেন কিনা? এখন পর্যন্ত আমাদের এই ধরনের কোনো আলোচনা নিজেদের মধ্যে হয়নি। তবে অতীতে যে নির্বাচনগুলো হয়েছে, নির্বাচনের আগে অর্থাৎ যখন রোডম্যাপ ঘোষণা করা হয় তারপরে আলাপ আলোচনা হয়, হতেও পারে নাও হতে পারে। এই সম্বন্ধে এখনই বলা যাবে না। দর্শক, এতক্ষণ আমাদের সাথে ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যার, এবং স্যার আমাদের সাথে সময় দেওয়ার জন্য স্যারকে অনেক ধন্যবাদ। কালের কণ্ঠের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।